শুভ সকাল প্রিয় বাংলাদেশ, ভালোবাসার প্রেরণার প্রত্যয়ের প্রাণের বাংলাদেশ। দেশ প্রবাসে কাছে দূরে বিশ্বজুড়ে আপনারা যারা যুক্ত হয়েছেন প্রিয় টেলিভিশন চ্যানেল RTVর পর্দায় সকলকে স্বাগত মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের আজকের আয়োজনে। দর্শক, আজ 21শে আগস্ট 2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের জনসভায় নেককারজনক প্রাণঘাতী গ্রেনেড হামলার দিন। সেই সঙ্গে এই দিনটি বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাক এবং প্রখ্যাত সেতার বাদক সঙ্গীতজ্ঞ উস্তাদ বিসমিল্লাহ খানের প্রয়াণ দিবস। নানা কারণেই এই দিনটি অন্যরকম একটি শোকাচ্ছন্ন দিন। তাই আজকের দিনে যে গুণী মানুষের আমাদের ছেড়ে চলে গেছেন তাদের প্রত্যেকের বিদেহী আত্মার প্রতি আমাদের শান্তি কামনা, মঙ্গল প্রার্থনা। তারা যেখানেই থাকুন থাকুন শান্তি ও মঙ্গলে। দর্শক, এটিই বোধ করি জীবনের নিয়ম। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক না কেন সেই নিয়মের আর হিসেবের পথ ধরে রাত পেরুলে কাল বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা। অবশ্য এরই মধ্যে আজ বাংলাদেশ তথা বিশ্বের অনেক দেশে পবিত্র ঈদ পালিত হচ্ছে। মুসলিম উম্মাহ এই বিশেষ দিনে কোরবানির মূল উদ্দেশ্যে সর্বাধিক প্রিয় বস্তু ত্যাগের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন, মনের মধ্যে লুকায়িত হিংসা, বিদ্বেষ এবং সকল প্রকার অসৎ পাপ চিন্তা নির্মূল করার মাধ্যমে কোরবানির উদ্দেশ্য হাসিল করা যায়। এই উদ্দেশ্য সাধনে পশু কোরবানি উপলক্ষ মাত্র। প্রকৃত অর্থে এই কোরবানির মধ্যে লুকিয়ে আছে সৃষ্টি আর সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা। সেই ভালোবাসা যে ভালোবাসা মানুষের চিত্তকে নির্মল বিশুদ্ধ প্রশান্তিতে ভরিয়ে তোলে। সেই বিনোদন আর বিশুদ্ধ ভালোবাসার পরশ যাদের কাছে খুঁজে পাবার চেষ্টা করেন এদেশের দর্শক, তাদেরই দুজন আজ রয়েছেন আমাদের মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে। ঠিক তাই সঙ্গে আছেন সময়কে নিজেদের করে নেয়া টিভি নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা, প্রযোজক ও নির্মাতা শামীম জামান এবং এক যুগ ধরে বাংলাদেশের শোবিজ, নাটক, বিজ্ঞাপন আর ফিল্মে কাজ করে যে অভিনেতা মিশু সাব্বির। দুজনকে শুভ সকাল, স্বাগত, ঈদ মোবারক। কেমন আছেন আপনারা? শুভ সকাল, ঈদ মোবারক। ভালো। এবং দুজনের নাটক নিয়েই তো জানার আছে। যদি বলি ঘাওড়া মজিদ এখন ব্যবসায়ী, কেন ব্যবসায়ী সেটিও জানবো, ক্যারিয়ার নিয়ে কথা বলবো এবং হোয়াট ইজ লাভ মিশু ভাই, এটা আমি তো জানতে চাই। তো শুনবো, দর্শকদের একটু আমন্ত্রণ জানিয়ে নিই শুরুতেই। দর্শক দেখে নিলেন আজ কারা আছেন তারকালাপের আসনে। তাই প্রিয় এই অভিনয়ের মানুষদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে হলে অথবা RTVতে সম্প্রচার হতে যাওয়া ঈদের বিশেষ নাটক নিয়ে গল্পে অংশ নিতে হলে ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরে। ফিরছি অতিথিদের কাছে। ফিরে এলাম ভাইয়া, হোয়াট ইজ লাভ? You have to see the drama first. আপনার পয়েন্ট অফ ভিউ থেকে কি? আমার পয়েন্ট অফ ভিউ থেকে স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, শেয়ারিং, লাভিং, কেয়ারিং ইজ লাভ। আচ্ছা, এই যে আপনি বলছিলেন যে আপনার পয়েন্ট অফ ভিউ থেকে হোয়াট ইজ লাভ, সেটির সাথে আসলে নাটক হোয়াট ইজ লাভের সম্পর্ক কতটুকু? এটা পুরোপুরি সম্পৃক্ত। যিনি পরিচালক তিনি খুবই বিচক্ষণ একজন পরিচালক, শাফেদ মুসর রানা। সো তার কন্টেন্টগুলো সবসময় খুব রিলেভেন্ট হয় এবং নামের দিক থেকেও সে নামগুলো এমনভাবে পিক করে যেটা আসলে রিলেভেন্ট নামই হয়। সো নামকরণের সার্থকতা অবশ্যই আছে। আর এখানে আসলে আমাদের জীবনে আমরা রিলেশনের যে টানাপোড়াগুলো বা আমরা যে ভালোবাসাটাকে কিভাবে মেজার করি বা ভালোবাসাটার ওঠা নামা, কখনো কখনো বেশি, কখনো কখনো কম, সব কিছু মিলিয়ে বাস্তবতার সম্মুখীন হওয়ার পর ভালোবাসাটা আর রিফ্লেকশনটা কীরকম হয়, কি সব কিছুই আসলে এই নাটকটার মধ্যে দেখানো হয়েছে। 7টি পর্বে ভাগ করে দেখানো হয়েছে। সো ঈদে আসলে মানুষ জানতে পারবে হোয়াট ইজ লাভ। নিশ্চয়ই সেটির অপেক্ষায় তো আমরাও থাকছি এবং এই ক্যারেক্টার নিয়ে আমরা কথা বলবো। তবে তার আগে শামীম জামান ভাইয়ের কাছে একটু জেনে নেই, ঘাওড়া মজিদ এবার ব্যবসায়ী কেন হলো? ও তো নানান ধরনের পেশা নিয়ে যুক্ত থাকে। ঘাওড়া মজিদ চরিত্রটি তো একদিনের নয়, দীর্ঘদিন ধরে চলছে। প্লাস সারা বাংলাদেশে এরকম ঘাওড়া মজিদ প্রচুর খুঁজে পাওয়া যায়। সেরকম একটা চরিত্র নিয়ে এটি করা। তো ঘাওড়া মজিদ তো আসলে সবসময় যে একটি পেশার সাথে যুক্ত বা একটা কাজ নিয়ে যুক্ত থাকবে না, সে নানান সময় নানান ধরনের কাজ নিয়ে ব্যস্ত থাকে। তো তারই প্রতিচ্ছবি আসলে এই নাটকটাতে দেখানো হয়েছে। এবার সে ব্যবসা করছে। আসলে মাথা গরম মানুষ যে হলে যা হয়, মাথা গরম দিতে কিছুই হয় না। ঘাওড়া মজিদ ব্যবসা করতে যেয়ে দেখা গেলো তার ব্যবসাটা হয়নি। এত মাথা গরম, সামান্য একটা চা একজন ক্রেতা
এরকম আছে যে চা খেয়ে বলছে না চাটা তো ভালো হয়নি, তুই বললি কেন ভালো হয়নি, আর মার শুরু করছে তো ওই লোক কে আবার আসবে। সো ঘরোয়া মজিদের যে চরিত্র, সে একটা মানুষের উত্থান পতন সবকিছু মিলিয়ে আসলে এই নাটকটি, এবং এবার সে ব্যবসা করছে, ব্যবসায়ী। আচ্ছা, ঘাওড়া মজিদ তো আসলে যদি বলি এটা সিকুল ড্রামা, আমরা প্রত্যেক ঈদেই দেখছি। যদি সেই জায়গা থেকে জানতে চাই যে সেই ঘাওড়া মজিদের এসেন্স তো এই ক্যারেক্টারে নিশ্চয়ই থাকবে, কিন্তু ঘাওড়া মজিদ যেহেতু ব্যবসায়ী, নতুনত্ব কি থাকছে? নতুনত্ব হচ্ছে এখানে আমি বলি একটি মানুষের, আমি আসলে একটা চরিত্র নিয়ে খেলেছি এই নাটকটি শুরু থেকে, একটি চরিত্র, যে চরিত্রটি আমার দেখা গ্রামগঞ্জে প্রচুর এরকম চরিত্র আছে যারা এই এই ধরনের ঘাওড়া লোক থাকে। আমরা বাংলা শব্দ ব্যবহার করেছি, খুবই ব্যাপারটা এখানে আছে। তো সেই ক্ষেত্রে নতুনত্ব কিন্তু প্রত্যেকটি এপিসোডে একটা করে নতুন আসে, তার একটা ইস্যুজ আছে, মানে প্রত্যেকটা গল্পে একটা করে ইস্যুজ আসে। এখন একটা ইস্যু, এর মধ্যে আবার বউটা চলে গেছে, বউটা হচ্ছে কি আগের পর্বে ছিল, ও হানিমুনে গেছিল, তো ওখান থেকে তারপর দেখা গেল যে বউ সামহাও তার এক আত্মীয় একটা ছেলের সাথে কথা বলছিল, একটা বড় দ্বন্দ্ব তৈরি হয়েছে, পরে সে বাপের বাড়ি চলে গেছে, এবার আসে নাই, সে একটা ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে। এখন ওর মাথায় হয়েছে ডিভোর্স লেটার পাঠালে এত বড় সাহস, ডিভোর্স লেটার পাঠাই কেমন। আসলে প্রতিটি এপিসোডে নতুনত্ব থাকবে, কিন্তু আলাদা করে করে গল্প। কমেডি নাটকে একটা একটু সমস্যা যেটা হয় যে সবসময় গল্প বলাটা খুব টাফ সিচুয়েশন, এবং মানুষকে হাসানো হচ্ছে সবচেয়ে কঠিন কাজ বলা হয়। অবশ্যই কঠিন, কারণ ক্লাসিক কমেডির সবচেয়ে ক্লাসিক আমি মনে করি সারা ওয়ার্ল্ডে নাটকে সিনেমায় ক্লাসিক হচ্ছে কমেডি। অ্যাক্টিং এর সবচেয়ে টাফেস্ট ফরম্যাট হচ্ছে কমেডি। হ্যাঁ, যারা আমরা কমেডি করিয়েছে সবাই আসলে অনেক টাফ, মানুষকে অভিনয় করিয়ে আসলে চরিত্রের প্রয়োজনীয়তা নিজেকে বিভিন্ন ক্যারেক্টারে সাজাতে হয়, সেই জায়গা থেকে বলছিলেন যে অ্যাক্টিং প্রয়োজনীয় হচ্ছে কমেডি করাটা সবচেয়ে টাফ। এক্স্যাক্টলি, নট লাইক দ্যাট, মানে ইন্টারন্যাশনালি মানে অ্যাক্টিং ফরম্যাটে সবচেয়ে টাফেস্ট অ্যাক্টিং আসলে হিউমার বেজ অ্যাক্টিং। সো ইউ হ্যাভ টু মেক পিপল লাভ উইথ ইউর লিমিটেড অ্যাক্টিং, মানে নট লাইক ওভার করলে পিপল উইল নট গেট দ্য ফান। তখন কিন্তু মানুষজন বোঝে যে না, এটা অতিরঞ্জিত হচ্ছে বা অতি মাত্রায় অভিনয় হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু তখন আর মজা লাগে না, তখন কিন্তু ওই জিনিসটা বিরক্তির পর্যায়ে চলে যায়। এখানে এর জন্য এটা খুবই একটা সুতোর মধ্যে থেকে অভিনয়টা করতে হয়। এক কথায় বলতে হলে যে একটা পরিমিতি বোধ, যে কথাটা বলছিল, পরিমিতি বোধটা খুবই জরুরি কমেডি অ্যাক্টিং এর ক্ষেত্রে। যেমন কান্না আমি বলি, মানে শুরু থেকে যারা আমরা যখন মঞ্চে শুরু করেছিলাম আজ থেকে 27-28 বছর আগে, প্রায় 30 বছরের কাছাকাছি, তো আমাদেরকে শুরুতেই শেখালো কিভাবে কাঁদতে হয়, কিভাবে হাসতে হয়। এটা কিন্তু প্রতিটি মানুষের জীবনে কান্না হাসি কিন্তু মানে জন্মগতভাবে এটা সবার চরিত্রের ভিতরে আছে। আপনি একটা দুঃখ পেলে কাঁদবেন, একটা হলে হাসবেন, বাট এই যে আমরা যে চরিত্র বেশিরভাগ প্লে করি, এইটা কিন্তু শেখাইতে সহজে শেখানো খুব মুশকিল। এটাকে রপ্ত করতে অনেক দীর্ঘ সময় লেগে যায়। চাইলেই যে কমেডি অ্যাক্টিং করা, এটা ওই যে ভাড়ামি, ও যেটা বলে যে ওভার, তার মানে অনেকে বলে যে ভাড়ামি হয়ে গেছে। ভাড়ামি দ্যাট মিনস, যেমন আমি বলি ঘাওড়া মজিদ যে ওভার অ্যাক্টিং করে, ওভার অ্যাক্টিং দ্যাট মিনস ওর চরিত্র অনুযায়ী, একটি চরিত্র অনুযায়ী আমাকে যেতে হবে। এই চরিত্রটা যেমন শেক্সপিয়ার, আমাদের স্ট্যানিস্লাভস্কির একটা কথা আছে যেটাতে আমরা করি ইফ ম্যাজিকের ব্যবহার। আমি যদি ওটা হতে পারতাম, যে অ্যাক্ট্রেস আমরা আজকে অভিনয় করি স্ট্যানিস্লাভস্কির যে থিওরির মাধ্যমে, তো আমি যদি ওটা হতে পারতাম, আর মুশারফ যদি ঘাওড়া মজিদ হইতে পারতো, তো ঘাওড়া মজিদটা কি? ঘাওড়া মজিদ তো হোয়াট ইজ দ্য ঘাওড়া মজিদ? তো ঘাওড়া মজিদ যে বাংলাদেশে যে ঘাওড়া মজিদ আছে, তার সেরকম একটি ঘাওড়া মজিদের চরিত্র প্লে করেছে, তখন তাকে ওভার করতে হচ্ছে, তখন রাগ করতে হচ্ছে, তখনই আসলে দেহ এবং মনন দুইটা দিয়ে সব একসাথে আসলে একত্রিত করে এই কাজটা করতে হয়। সো এটা খুব টাফ জব, এই কারণে বললাম। অনেক ক্লাসিক যদি আমরা দেখি, যে চার্লি চ্যাপলিন দেখি, সারা পৃথিবীতে তার মডেল, কোনো কিছু না বলেও কিন্তু তার জেস্টারে মডার্ন ফরম্যাটে আপনি অ্যান্ড্রু সান্ড্রা, তারপরে মিস্টার বিনের, মানে সব মডার্ন ফরম্যাটেও যদি দেখেন, দেখবেন যে এগুলো ওনারা যে অ্যাক্টিং গুলো করছেন, বা লাইক অনেক ক্ষেত্রেই দেখবেন যে ওভার করছে, বাট সেটা চরিত্রের থেকে আসলে চরিত্রের বাইরে। আর দেখা যায় কিন্তু খুব বেশি ওভার করলে সেটা কিন্তু দর্শকের কাছেও ভালো লাগে না। এই বিষয়গুলো নিয়ে ভাই আমরা আরো কথা বলবো এবং নাটকের পেছনের কথাগুলো শুনবো, তবে এই পর্যায়ে একটা বিরতির সময় হয়ে গিয়েছে, যদি আপনারা পারমিশন দেন আমি বিরতি নিয়ে আসছি। দর্শক, আজকে মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে গল্প হচ্ছে আরটিভিতে সম্প্রচার হতে যাওয়া ঈদের বিশেষ নাটক নিয়ে। সঙ্গে আছেন অভিনেতা নির্মাতা শামীম জামান এবং অভিনেতা মিশু সাব্বির।
গল্পে ফিরবো, তবে সংক্ষিপ্ত সময় বিরতি শেষে সঙ্গে থাকবেন। বিরতি শেষে ফিরে এলাম মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের আজকের গল্পের শেষ অংশে। সঙ্গে আছেন ঢাকার শোবিজের চেনা অভিনেতা নির্মাতা শামীম জামান এবং প্রিয় মুখ মিশু সাব্বির। ফিরছি গল্পে, ফিরে এলাম আবারও ভাইয়া গল্পে, এবং অনেক কিছু জানার এখনো বাকি, শুনতে চাই। তবে তারকালাপে নিয়মিত দর্শকরা নিশ্চয়ই তাদের নিয়মিত কুইজের অপেক্ষায় রয়েছে। আমি কুইজটি জানিয়ে দিয়ে ফিরে আসি। দর্শক, আপনারা যারা নিয়মিত কুইজের অপেক্ষায় রয়েছেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি, তারকালাপের গত পর্বের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে দেশ নাটক প্রযোজিত মাসুম রেজা নির্দেশিত নিত্যপুরাণ নাটকের ধ্রুপদী চরিত্রে এ যাবৎ 4 জন অভিনেত্রী অভিনয় করেছেন। এই 4 জনের 2 জন বন্যা মির্জা এবং সুষমা সরকার কাল ছিলেন তারকালাপের অতিথির আসনে। এবার আজকের কুইজ। দর্শক, তারকালাপের আজকের কুইজটি হচ্ছে, আজ থেকে ঈদুল আজহায় আরটিভি কয় দিনের বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে? অপশন ক 8 দিন, অপশন খ 7 দিন। কুইজের সঠিক উত্তর পাঠাতে সেলফোনের SMS অপশনে গিয়ে টাইপ করুন স্ক্রিনে দেখানো নিয়মে। আর সঠিক উত্তর সবচেয়ে বেশি সংখ্যক SMS প্রেরণকারী বিজয়ী পাবেন সেলফোনে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ। চলুন এবার জেনে নেই কে হয়েছে আমাদের আজকের কুইজ বিজয়ী। আমাদের বিজয়ীর নাম আছে ভাইয়ারা, আমরা আপনাদের দুজনের কাছ থেকে শুনতে চাই। নাম্বারটা আগে বলি, নামটা বড় ভাই বলুক আমার। 444429। নাম হচ্ছে মিস্টার বাবু। বাবু, ফজলুর রহমান বাবু না? বাবু, আপনাকে অনেক অনেক অভিনন্দন। আপনার মোবাইলে কিন্তু পৌঁছে যাচ্ছে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ। সেই সাথে দুইজন প্রিয় মানুষ যখন নিজের নামটি বলে অন্যরকম ভালো লাগা তো কাজ করে। শুভকামনা থাকলো আপনার জন্য এবং ঈদ মোবারক অগ্রিম। ফিরে এলাম ভাইয়া, যে প্রসঙ্গে আমরা আসলে ছিলাম, যে পরিমিতি বোধের মধ্যে থেকে কিন্তু কমেডি করলে সেটি দর্শকের কাছে পৌঁছায়। রাইট। সেই ক্ষেত্রে যেটা হয় যে একজন স্কিল অ্যাক্টর ছাড়া এটা কোনোভাবেই পসিবল না। আইদার মানে ম্যাজিক ক্যান হ্যাপেন। হ্যাঁ, ম্যাজিকের ব্যাপার এটা আসলে। তো এই ক্ষেত্রে আমার একটু ছোট্ট মানে সবসময় আমার কাছে মনের ভিতরে প্রশ্ন জাগে এবং কষ্ট লাগে যে যারা এই কমেডি মেকিং করে বাংলাদেশের, আমাদের মিডিয়াতে বা ফিল্ম বলি যেটাতে বলি, এখানে একটা যেমন বিভিন্ন অ্যাওয়ার্ড উইনিং বিভিন্ন প্রোগ্রাম হয়, এইসব জায়গায় কমেডি নাটকগুলো কখনো আসে না। আমি জানি না, বা একটা মধ্যা শ্রেণী আছে যারা কমেডি কিছু কিছু ব্যাপার আছে, একটু নাক শিটকানো ব্যাপার আছে, কোনো ইতে আসে না। কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে তাহলে কমেডি কোনো শিল্প নয়, এটা কন্টেন্ট নাই। তো যেটা সবচেয়ে কঠিন জিনিস, সেই কঠিন জিনিসটাকে কখনোই কোনো অ্যাওয়ার্ডস বা কোনো প্রোগ্রামে আমি দেখি না যে এই একটা কমেডি নাটক বা এরকম একটা ভারী গল্পটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। কিন্তু দেখা যায় যে একটা হিউমার বেস প্রোডাকশন কিন্তু সবচাইতে বেশি পপুলারিটিটা পাচ্ছে, বাট ওটাকে কোনো রিকগনাইজেশন দিতে চায় না আমাদের ইন্ডাস্ট্রি। ওটাতে ইভেন দো মানে সবগুলো অ্যাওয়ার্ড প্রোগ্রামে দেখা যায় সবগুলো অ্যাওয়ার্ড প্রোগ্রামে কখনোই ভারী গল্প, এটা শিল্প কি খালি ভারী গল্পের মধ্যে আছে? এবং আমি বলি বিষয়টি ফিল করেন ভাই নির্মাতা হিসেবে, তখন দেখা যায় শক্তিমান যে অভিনেতা অভিনেত্রীরা আছে তারা এই জায়গাটি থেকে বা এই ধরনের চরিত্র করতে তারা পিছু পা হয়ে যায়। না, তা হবে না, কারণ আমাদের নাটকগুলোতে যারা এই কমেডি করে তারা সবচেয়ে বেশি শক্তিমান অভিনেতা। আমি একটা জিনিস বলি, ধরেন আমাদের পাশের দেশ আমির খান ক্যান ডু ভেরি গুড হিউমার। ফারহান আক্তার ক্যান ডু ভেরি গুড হিউমার। And they are doing that. Sanjay Dutt is a very good comedian. Arshad Wasi, Nawazuddin Siddiqui is but did Nawazuddin Siddiqui did comedy to ashole obhinoyer ekta part very serious acting, but মানে Nawazuddin Siddiqui সালমান খানের সাথে যে ওই যে ভাইজান ওই ফিল্মটাতে, so he did all through a very serious acting and people get fun. ঘটনা হচ্ছে যে সব নাটকে অ্যাওয়ার্ড দেওয়া হয় তাদের কিন্তু এখন তো ইউটিউবে একটা বড় ভিউয়ার্স নির্বাচন করা যায়, ভিউয়ার্স খুবই কম। অথচ কমেডি নাটকগুলোতে ভিউয়ার্স কত? আমার এই যে ঘাবড়া মসজিদে 55 লাখ ভিউয়ার্স, তার মানে কি, মানে অর্থটা কি? অর্থটা হচ্ছে ইউ আর মেকিং সাম শিটস আর ওনারা ভালো জিনিস বানাচ্ছে, বিষয়টা এটা দাঁড়াচ্ছে। কিন্তু আমি একটা শেষ করতে চাই এখানে, on that time those type of directors losing their interest to make those type of humor production, isn't it? So তাদেরকে ইন্সপায়ার করার জন্য, তাদেরকে মোটিভেটেড করার জন্য obviously সবারই আসলে এটার একটা রিকগনাইজেশন দেওয়া উচিত। আরটিভিতে এই নাটকটি যায়, আরটিভি কখনো কিন্তু অ্যাওয়ার্ডে আনেনি এই নাটকটি, অথচ দর্শক কিন্তু এই নাটকের সবচেয়ে বেশি। আমি কেন বলছি যে আমার কাছে মনে হয় যে আমি দর্শকের জন্য আসলে নাটক বানাই। আমি যেখান থেকে শিখেছি আরণ্যকের থিওরি কিন্তু ডিফারেন্ট, সাধারণ মানুষের জন্য নাটক বানানো। তা আমি আসলে সাধারণ মানুষের জন্য নাটক বানাই,
কোনো বোদ্ধা ডোন্ট কেয়ার বদার ইট। আমি চাই না যেগুলো নিয়ে আলোচনা সমালোচনা হতে, কিন্তু আমি রাস্তায় যখন যাই বা ইউটিউব যখন দেখি আমার নাটকের প্রচুর ভিউয়ার্স আছে, প্রচুর। এটা আমার কাছে সবচেয়ে বেশি বড় অ্যাওয়ার্ড আমাদের সবাই যারা ইয়ে করি। হোয়াট ইজ লাভটা আমাদের নাটকটা এটা একটু ভারী নাটক আর কি। এইটা একটু গল্পটা একটু সিরিয়াস ইস্যুস নিয়ে ডিল করা, 3টা কাপলের গল্প এভাবে আগায় আর কি। মানে ভাইয়াটার ফরম্যাটটা একরকম, আমাদেরটা ফরম্যাট একরকম। ঈদে আসলে মানুষ সব রকমের গল্প দেখতে চায়, বাট এন্টারটেইনিং। সিরিয়াস গল্প হলেও সেটার মধ্যে এন্টারটেইনমেন্ট দেওয়া, কিছু হিউমার পাঞ্চ দেওয়া, সবকিছু মিলিয়ে যখন আপনি একটা কমপ্লিট একটা থিং দর্শকদেরকে দিবেন, তখনই কিন্তু দর্শকরা সেটা সাদর গ্রহণ আসলে করবে। ভাইয়া আমরা কমেডি নিয়ে শুনলাম, কিছু কিছু আক্ষেপও শুনলাম, এবং ভারী গল্পের কথা যেটি বলছেন সেটাও কিন্তু দর্শকরা নিতে চায়। তারা আসলে ঈদে সব ধরনের বিনোদনই চায় ভাইয়া। আপনারা আপনাদের জায়গা থেকে কাজ করেছেন ভাইয়া, এবং আমাদের প্রত্যাশা থাকবে কমেডি হোক, সেটা সিরিয়াস ধরনের নাটক হোক, দুটোই দর্শকের কাছে পৌঁছাবে ভাইয়া। অনেক ধন্যবাদ ভাই, এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন, এবং অগ্রিম ঈদ মোবারক ভাইয়া। অনেক অনেক ভালো থাকবেন দুজন। ঈদ মোবারক আপনাদেরকে। দর্শক, ঈদ মানে আনন্দ, খুশি আর ভালোবাসার আদান প্রদান। সে আনন্দ সবার জন্য অবারিত, তবে আনন্দের অতিশয্যে কোনোভাবেই অন্যের কথা ভুলে গেলে চলবে না। ভুললে চলবে না, প্রতিটি মানুষেরই নিজস্ব ভালো লাগা রয়েছে, ইচ্ছে, অনিচ্ছে আর অনুভূতি রয়েছে। তাই নিজের বিনোদন এবং ভালো লাগার জন্য অন্যের ক্ষতি বা অনীহার কারণ যেন আমরা কেউ না হই। তাতে সার্থক হবে সকলের ঈদ, সবার আনন্দ। এই প্রত্যাশায় সবাইকে ঈদ আয়োজনে আরটিভির 8 দিন ব্যাপী আয়োজনে যুক্ত থাকবার আমন্ত্রণে এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, ভালো রাখুন নিজেকে, চারপাশের সুজন সুহৃদ সবাইকে, এবং অবশ্যই প্রিয় দেশ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে।